হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই দেশে আনার আশা আইজিপির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৩,৫০০ সদস্য। সন্ত্রাসীদের ধরতে ভোর থেকে চলছে তৎপরতা। দুইজনে কাজ করি আর দুইজনে বসে থাকে, কষ্টেই চলা হয় আর কি। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করেল বস্তিবাসীর জীবন যুদ্ধে নতুন আশা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী উদ্যোগ বলছেন বিশ্লেষক, সুফল নিশ্চিতে বিতরণের স্বচ্ছতায় জোর। জ্বালানি সংকটের শঙ্কায় আজও রাজধানীর পাম্পগুলোর সামনে লম্বা লাইন। বেশি ভোগান্তিতে দূরপাল্লার পরিবহন চালকরা, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। তেল আবিবেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আমিরাতে নিহত আহমদের মরদেহ দেশে। আক্রান্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার দুজনকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সকালে পুলিশ সদর দফতরের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের তথ্য জানান। বলেন, পুলিশ আর অতি উৎসাহী কোনো ভূমিকা পালন করবে না। নিষিদ্ধ সংগঠন, আইন বহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আর যারা নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। ৩ মাস ধরে তদন্ত করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরের অবস্থান ভারতে শনাক্ত করে ডিজিএফআই। সংস্থার নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারতে সফর করে তাদের গ্রেফতারে চাপ প্রয়োগ করেন। পরে পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে ফয়সাল ও আলমগীরের অবস্থানের তথ্য সে দেশের পুলিশকে জানালে সেই তথ্যে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ ৭ মার্চ মধ্যরাতে তাদের গ্রেফতার করে। এখন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। গত বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীরকে শনাক্ত করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্ত করে অভিযানে নামার আগে ঢাকা থেকে প্রথমে সিএনজি, পরে প্রাইভেট কারে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চলে যায় ফয়সাল ও আলমগীর। হত্যার ১২ ঘন্টার মধ্যে সেখানকার মানব পাচারকারীদের সহায়তায় মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়ে যায় ভারত। যদিও এক ভিডিও বার্তায় নিজের অবস্থান দুবাই বলে দাবি করে ফয়সাল। হত্যার পর এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত হলেও সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারছিল না। হাদির হত্যাকারীদের অবস্থান শনাক্তে কাজ শুরু করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইও। ৩ মাসের তদন্তের পর সফল হয় বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা। শনাক্ত করে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরের অবস্থান। পরে সংস্থাটির নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারত সফরে যান। চাপ দেয়া হয় সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে হাদি হত্যার আসামিদের গ্রেফতারে। কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দূর করে ফয়সালকে গ্রেফতারে রাজি হয় পশ্চিমবঙ্গ পুলিশ। পরে ৭ মার্চ ডিজিএফআই জানতে পারে ভারতের বিভিন্ন স্থান ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁও অবস্থান করছে ফয়সাল ও আলমগীর। সেই তথ্য দেয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশকে। পরে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযান চালায় বনগাঁওয়ে। আটক করা হয় ফয়সাল ও আলমগীরকে। অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে আদালতে হাজির করার পর ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিকে বাংলাদেশে হাদি হত্যা মামলায় এই দুই অভিযুক্তকে দেশে ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি জানিয়েছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানো হবে তাদের। ওইটা সত্য, ওখানে অ্যারেস্ট পেয়েছে। আমাদের
নিশ্চয়ই আমরা একটা খোঁজ দিয়েছি বন্দি বিনিময় চুক্তি আন্ডার ওকে ফিরিয়ে আনার জন্য যা যে লিগেল স্টেপস যা যা কনসিকুয়েন্সেস আছে এগুলো সিআইডির পক্ষ থেকে আমরা নেব ইনশাআল্লাহ। হাদি হত্যায় প্রধান অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রত্যাশা সবার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে চলছে যৌথ অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, আমরা দেখেছি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায়। সেক্ষেত্রে আমরা দেখছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু এখানে আছেন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু এখানে আছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখেছি আসলে এখানে অবস্থান করছেন। সেক্ষেত্রে প্রায় ৩৫০০-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সবাই সম্মিলিতভাবে কিন্তু এই চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করছে। সেক্ষেত্রে গত ২ যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে রয়েছে। ২০১৭ এবং ২০২২ সালের প্রশাসন অভিযান পরিচালনা করতে চেষ্টা করেও বিভিন্ন অজুহাত এবং স্থানীয় সন্ত্রাসীদের কাছে হার মেনে নানাভাবে কিন্তু ব্যর্থ হয়েছে। এভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স এবং কঠোর বার্তা প্রদানে গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু যৌথ বাহিনীর এই সমন্বিত কিন্তু অভিযান শুরু হয়েছে। ভোর থেকে কিন্তু অভিযান চলছে এবং এই অভিযানে কি উদ্ধার হয়েছে বা কোনো সন্ত্রাসী গ্রেফতার আছে কিনা সার্বিকভাবে যখন অভিযান শেষ হবে তখন কিন্তু সেই বিষয়টি জানানো যাবে। তবে আমরা এই অতিরিক্ত এডিশনাল ডিআইজির সাথে কথা বলেছিলাম নাজবুল হাসানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে তাদের ইচ্ছা আছে এখানে অভিযান শেষ হওয়ার পর যৌথ বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প এখানে এই জঙ্গল সলিমপুর এলাকায় গড়ে তোলা। এছাড়া তিনি জানিয়েছেন কিছু সন্ত্রাসী এবং কিছু অস্ত্র উদ্ধার আছে, যখন সম্মিলিতভাবে অভিযান শেষ হবে তখন সেটি জানা যাবে। এবং তারা যখন ভোর রাতে অভিযান শুরু করে তখন কিন্তু এই আসলে বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসীরা কালভার্ট ভেঙে এবং ট্রাক রেখে কিন্তু তারা এই অভিযানের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে আমরা প্রায় ভোর থেকে শুরু করে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু সেই অভিযান কিন্তু চলছে এবং সার্বিকভাবে যখন পুরোপুরি অভিযান শেষ হবে তখন জঙ্গল সলিমপুর এলাকায় আসলে কাদেরকে গ্রেফতার করা হয়েছে বা কোনো অস্ত্র উদ্ধার আছে কিনা বা কী কারণে এখানে অভিযান পরিচালনা হয়েছে সেই সব বিষয় কিন্তু আমরা জানাতে পারবো। তবে এখানে এখনো পর্যন্ত ভোর থেকে যে অভিযান শুরু হয়েছে প্রায় ৩৫০০-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযান নেতৃত্ব দিচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জঙ্গল সলিমপুর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে। সকাল ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ১ মার্চ আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান আহমদ আলী। তাকে মৌলভীবাজারে দাফনের কথা জানিয়েছেন স্বজনরা। মরদেহ গ্রহণের সময় প্রবাসীদের সংঘাত কবলিত এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আর সৌদিতে নিহত ২ প্রবাসীর মরদেহ দেশে আনার বিষয়ে স্বজনদের সঙ্গে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আবারও হাদি হত্যা প্রসঙ্গ। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, পুরো বিষয়টি একটি সংবেদনশীল ইস্যু। আপনি জানেন যে ১২ তারিখে যখন হাদিকে টার্গেট করে আততায়ীরা গুলি করেছিল, তারপর থেকেই দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চাপানোতর কিন্তু প্রকাশ্যে আসে। তারপর হাদি সিঙ্গাপুরে যখন মারা যান তারপর বিষয়টি একেবারেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং দুই দেশের সরকারের মধ্যে তখন থেকেই একটি যোগাযোগ সূত্র তৈরি হয়। কারণ আপনি জানেন যে হাদি হত্যা মামলার অন্যতম ২ অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এই দুইজনই হাদিকে গুলি করার পরই সীমান্ত পার করে তারা যে মেঘালয়ে দিয়ে প্রবেশ করেছিল ভারতে, সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছিল। এবং
আমরা দেখেছি যে গতকাল যখন কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের এসটিএফ এর পক্ষ থেকে যে একটি প্রেস নোট ইস্যু করা হয়েছিল, সেখানেও কিন্তু জিজ্ঞাসাবাদের বিষয়ে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয় যে মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই খুনি ভারতে অনুপ্রবেশ করেছিল। এবার যে বিষয়টি আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ায় গতকালকেই কলকাতার অদূরে বিধাননগরের যে এসটিএফ এর বিশেষ আদালত, সেই আদালতে অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। এখনো পর্যন্ত সকাল থেকে বহু চেষ্টা করার পরেও এই দুই অভিযুক্তকে লালবাজারে রাখা হয়েছে কিনা, কিংবা বিধাননগরের এসটিএফ এর অফিসে রাখা হয়েছে কিনা, বা কোথায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের এসটিএফ এবং পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা কিন্তু একেবারে কার্যত মুখে কুলুপ এঁটেছেন। কারণ আপনারা জানেন যে অতীতও দেখেছি যে এর আগেও বিভিন্ন দুই দেশের এই ধরনের সংবেদনশীল বিষয়ে কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট কিন্তু প্রকাশ্যে দেওয়া হয়নি। তো হাদি হত্যা মামলার এই অন্যতম দুজন অভিযুক্তকে গ্রেপ্তারের পর স্বাভাবিকভাবে পুলিশ রিমান্ডে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ চলছে, যেটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই বাংলাদেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে। হয়তো বাংলাদেশের পক্ষ থেকে গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হয়তো আজকালকের মধ্যেই কিন্তু কলকাতায় আসতে পারে এবং হাদি হত্যা মামলার এই দুই অভিযুক্তকে হয়তো জিজ্ঞাসাবাদও করতে পারে। তো এই ছিল আমার কাছে হাদি হত্যা মামলার অন্যতম দুই অভিযুক্ত যাদেরকে এসটিএফ এর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। জ্বালানি সংকটের সংখ্যায় আজও রাজধানীর পাম্পগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন লেগে আছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার পরিবহন চালকরা। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ করছেন তারা। অনেক সময় তারা ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন। দিনে মোটরসাইকেলের সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 এবং এসইউভি ও মাইক্রোবাসে 20 থেকে 25 লিটারের বেশি তেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন টাকা নেই ব্যাংকে, আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো নোটের দাম উঠেছে 1400 টাকা বেশি। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে নতুন নোট ছাড়া হবে না এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। একই সাথে খোলা বাজারে উচ্চ মূল্যে টাকা বিক্রি ঠেকাতে নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে। সেলিয়া সুলতানার রিপোর্ট। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। আয়তাকার কাগজের মান হয়তো সংখ্যার সাথে বাড়ে না, তবে নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি, বাড়তি একটা আমেজ তৈরি করে। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর 1000 টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। তাতে হতাশ আর ক্ষোভ সাধারণ মানুষের। দুইটা বিদ্যাতন চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380, 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। তবে এখন থেকে ঈদকে কেন্দ্র করে নয়, বছর জুড়েই নতুন টাকা সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাখাওয়াত আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। আল্লাহু
নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বিকেলে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে দারুণ খেললেও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশের নারীরা। 2 ম্যাচে 7 গোল হজম করে কোয়ার্টার ফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত করে ফেলেছে লাল সবুজ। কিন্তু উজবেকদের বিপক্ষে কোনো সমীকরণের হিসেবে যেতে চান না পিটার বাটলার। আসরে ভালো ফুটবল খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। তবে কোচ শিষ্যদের ওপর অতিরিক্ত চাপ না দিলেও ফুটবলাররা নাছোড়বান্দা। হাতে পাওয়ার সুযোগ কাজ লাগাতে মরিয়া আফিদা বাহিনী। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ব্রতা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।